নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় নবজাগরণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় নবজাগরণ। কি বলা হচ্ছে? ইউরোপে তথা বিশ্ব ইতিহাসে রেনেসাঁস বা নবজাগরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে সূচিত হয়েছিল পুনর্জাগরণের যুগ। এই রেনেসাঁস বা নবজাগরণের যুগ বা সময়কাল বোঝাতে সেই সময়কালকেই বোঝায় যে সময় মানুষের মনে, চিন্তায়, শিল্পে, সাহিত্য, দর্শনে, বিজ্ঞানে সব ক্ষেত্রেই আসে এক অভাবনীয় পরিবর্তনের জোয়ার। ঐতিহাসিকদের অনুমান এই নবজাগরণ এসেছিল নানা পর্যায়ে, যার মধ্যে খ্রিস্টীয় দ্বাদশ শতক এবং খ্রিস্টীয় পঞ্চদশ শতক উল্লেখযোগ্য। ঐতিহাসিকদের অনুমান আনুমানিক আধুনিক নবজাগরণের কেন্দ্র ছিল ইটালির ফ্লোরেন্স নগরী। ক্রমে তাই সমগ্র ইটালি ও পরে ইউরোপের অন্যত্রে এবং আরও পরে পৃথিবীর নানা স্থানে ছড়িয়ে পড়ে। প্রথম, রেনেসাঁস বা নবজাগরণ। রেনেসাঁস কথাটির অর্থ হল নবজাগরণ বা পুনর্জাগরণ বা নতুনভাবে জেগে ওঠা। ফরাসি শব্দ রেনেস্ট্রি থেকে রেনেসাঁস শব্দের উৎপত্তি। রেনেসিটা পুনর্জন্ম শব্দটি শিল্পের ক্ষেত্রে সর্বপ্রথম 1550 খ্রিস্টাব্দে ব্যবহার করেন ইটালির প্রখ্যাত চিত্রকর ও স্থপতি জর্জো ভার্জারি। তার লাইভস অব দ্য মোস্ট এক্সিলেন্ট পেন্টার্স, স্কাল্পচার্স অ্যান্ড আর্চিটেক্ট গ্রন্থে। এরপর নবজাগরণের অর্থ উৎপত্তি। তবে ঐতিহাসিকভাবে রেনেসাঁস শব্দটি প্রথম ব্যবহার করেন ফরাসি ঐতিহাসিক জুলে মিসলে তার ফ্রান্সের ইতিহাস গ্রন্থের সপ্তম খণ্ডে 1855 খ্রিস্টাব্দে। তার মতে রেনেসাঁস এর অর্থ হল মানুষ ও পৃথিবীকে নতুন করে আবিষ্কার করা। এরপর জেকব বুক হার্ডের গ্রন্থ। এর মাত্র 5 বছর পর অর্থাৎ 1860 খ্রিস্টাব্দে জেকব বুকহার্ট ইটালির রেনেসাঁসের উপর লিখিত প্রসিদ্ধ গ্রন্থ সিভিলাইজেশন অব দ্য রেনেসাঁস ইন ইটালি তে এই শব্দটি ব্যবহার করেন। এই গ্রন্থটিতে রেনেসাঁসের জন্মভূমি ও বৈশিষ্ট্য নিয়েও নানা আলোচনা পাওয়া যায়। এর মাধ্যমে রেনেসাঁস বা নবজাগরণ, হিউম্যানিজম বা মানবতাবাদ প্রভৃতি শব্দ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর নবজাগরণের সংজ্ঞা। রেনেসাঁস বা নবজাগরণের সংজ্ঞা নিয়েও পণ্ডিত মহলে নানা বিতর্ক আছে। তবে আপাত দৃষ্টিতে বলা যায় যে পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে 1453 খ্রিস্টাব্দে ইউরোপে যুক্তিবাদী, স্বাধীন ও ধর্মনিরপেক্ষ মানবতাবাদী চিন্তা চেতনার যে বিকাশ শুরু হয় তা রেনেসাঁস বা নবজাগরণ নামে পরিচিত। এরপর নবজাগরণের গুরুত্ব। রেনেসাঁসের ফলে এক, মধ্যযুগীয় ধ্যানধারণা, কুসংস্কার, অন্ধবিশ্বাস প্রভৃতি দূর হয়। 2, প্রাচীন গ্রিক রোমান শিল্প, সাহিত্য, দর্শন, শিক্ষা, ধর্ম, বিজ্ঞান, সমাজ ও রাজনীতি সম্পর্কিত নানা তথ্য স্মৃতি থেকে উদ্ধার করে নতুন যুগের আলোকে দেখা শুরু হয়। 3, পুরনো ও নতুন জ্ঞানবিজ্ঞানের সমন্বয় ঘটে। এরপর অন্যভাবে বলা যায় যে আধুনিক যুগের সূচনা পূর্বে মানুষের বুদ্ধিবৃত্তি বা মননের ক্ষেত্রে যে এক আকস্মিক পরিবর্তন বা বিপ্লব ঘটেছিল তাই হলো রেনেসাঁস বা নবজাগরণ। এরপর নবজাগরণের দিক। নবজাগরণের দুটি দৃষ্টিকোণ থেকে বিচার করা যায়। প্রথম ক্ষেত্রে নবজাগরণ ছিল প্রাচীন গ্রিক ও ল্যাতিন জ্ঞানবিজ্ঞান চর্চার পুনরুজ্জীবন, যা প্রসারিত হয়েছিল চিরাচরিত পদ্ধতিতে, অর্থাৎ প্রাসঙ্গিক পুঁথিপত্র ও হস্তলিপি মালার পাঠের মাধ্যমে। দ্বিতীয় ক্ষেত্রে রেনেসাঁস বা নবজাগরণ হল আধুনিক চিন্তা ও মননের উৎসস্বরূপ। এই চিন্তার অন্যতম বাহক ছিল সমকালীন নানা বৈজ্ঞানিক আবিষ্কার। এরপর মূল্যায়ন। তাই বলা হয় অতীতকালের জ্ঞানবিজ্ঞানের পুনরুদ্ধার ও পুনর্মূল্যায়নের প্রচেষ্টাই হল নবজাগরণ। এক্ষেত্রে ঐতিহাসিক ইউয়ান ক্যামেরনের বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেছেন, আমরা যাকে নবজাগরণ বলি তা সম্ভবত পুনর্মূল্যায়নের
যুগ হিসেবে চিহ্নিত হওয়া উচিত। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।